দেখুন যে মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, এটা আমরা দেখেছিলাম 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধ হওয়ার পরে আমরা সেটার প্রতিফলন পাইনি, গণতন্ত্র পাইনি, ন্যায় বিচার পাইনি, সমাজতন্ত্র পাইনি, মানবাধিকার পাইনি, আমরা কোনো কিছু পাইনি। একটা সংবিধান পেয়েছিলাম এবং এই সংবিধানটাকে কিন্তু কার্যকরভাবে পরিচালিত হয়নি, বরং সংবিধান দিয়ে কিভাবে জাতিকে নিষ্পেষিত করা যায়, শোষণ করা যায়, শাসিত করা যায় সেই ব্যবস্থাটি হয়েছিল। সেই আবার এতদিন পরে 53 বছর পরে এসে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই তরুণ ছাত্র জনতারা মিলে আজকে আমাদেরকে দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করে আনলো, বহু আত্মত্যাগের মধ্য দিয়ে। যারা আত্মত্যাগ করেছে তাদেরকে, তাদের শহীদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করছি। কিন্তু কথাটি হচ্ছে যে আমরা যত দ্রুত চেয়েছিলাম যে পরিবর্তনটা আসুক, সেটা কিন্তু হয়নি। কেন হয়নি? তার অনেক কারণ রয়েছে। তার কারণ যারা ক্ষমতায় এসছেন, দায়িত্ব পেয়েছেন, তারা কেউই জানতেন না যে তারা দায়িত্ব পাবেন, এবং তারা এই বিষয়ে কোন রকম চিন্তা ভাবনাও তাদের মধ্যে ছিল না, কারণ তারা রাজনীতি করেন না এবং ভবিষ্যতে যে তারা প্রশাসনিক দায়িত্ব পাবেন এটা তারা কোনদিন স্বপ্নেও ভাবেননি। তারা যার যা কর্মস্থলে তারা কিন্তু সকলেই বিশাল অবস্থান তৈরি করেছে এবং তারা খ্যাতনাম ব্যক্তিত্ব হয়েছে। প্রথম আসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কোনো তুলনা নেই। সেই ব্যক্তিটি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা সকলেই অত্যন্ত আশা করে আছি যে সবকিছু সঠিকভাবে পরিচালিত হবে, দেরিতে হলেও হবে এই বিশ্বাস আমাদের রয়েছে। কিন্তু উনি একাই তো সব মন্ত্রণালয় চালাচ্ছেন না। যেমনি ভাবে আগে আমরা যদি কোথাও কোনো অভিযোগ করতাম তো বলতো যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কিচেন টু এনিওয়্যার মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া কেউ কোনো কথা বলতেন না। কিন্তু আজকের কোন উপদেষ্টা কিন্তু বলছেন না মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা করতে বলেছেন, এই কথা কিন্তু কেউ করছে না। অতএব প্রত্যেকে যারা ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রির দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে তাদের মিনিস্ট্রিটিকে সুন্দরভাবে চালানো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি দেখছি? আপনি পুলিশ মিনিস্ট্রির কথা বলেন, অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির কথা বলেন, ইউ নেম এনি মিনিস্ট্রি, যারা হয়েছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। কেন পারছে না এটা আমি জানি না। ধরুন যারা 2018 সালে ডিসি ছিল, যারা মধ্যরাতে নির্বাচন করেছে, যাদের জন্য দেশ আজকে এই দুর্ভোগের সম্মুখীন হয়েছে, যাদের জন্য আজকে 1000-এর উপরে লোক আত্মহত্যা দিয়েছে, যাদের জন্য 400 লোক অন্ধ হয়েছে, যাদের জন্য 20,000-এর উপরে চিকিৎসার জন্য রয়েছে, সেই যে লোকগুলো যারা আজকে দেশ থেকে এমন একটি অবস্থা নিয়ে গেল, সব জ্ঞানে, বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে, তাদেরকে এখনো ওএসডি করা হয়নি। দেখুন প্রত্যেকটি সচিব যারা এই বিগত সরকারের তোষামোদী করে সচিব হয়েছে, যেই পুলিশ কর্মকর্তাগুলি যে তোষামোদী করে তারা অবস্থান নিয়েছে। ধরুন আমার চাঁদপুরের কথা, আমি আমার কচুয়াতে আমি মামলা খেয়েছি 37টা, মামলা হয়েছে 500-এর উপরে, 10,000 লোকের উপরে আসামি। মানুষ কি অবস্থা, মামলা করতে গেলে এসপি সাহেব বলেন যে মামলা করা যাবে না। কেন করা যাবে না? আমি আমার গায়ে হাত দিয়েছে আওয়ামী লীগের সময় ওসি মহিউদ্দিন, তার নামে মামলা করলে, আমার বাড়ি ভেঙেছে পুলিশের সামনে, আমার লোকজনকে পিটিয়েছে পুলিশের সামনে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। কেন করা যাবে না? কারণ তারা হচ্ছে শেখ হাসিনা, খুনি হাসিনা প্রেতাত্মা এখনো রয়ে গিয়েছে, সেই জন্য তারা মামলা করতে দিচ্ছে না। আজকে যে আপনার নিউজ আসলো, পুলিশ আইজিপি মামুন এবং শহীদুল্লাহ সাহেবকে মামলা করেছে। 2008-এ নির্বাচনে শহীদুল্লাহ সাহেব ছিলেন ডিআইজি ছিলেন, সে কারচুপি করে প্ল্যান ডিজাইন করে 2008-এর যে নির্বাচন কমিশন এটিএম শামসুল হুদার, তারা কিভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আনবে সেই জন্য তারা একটা ছক এনেছিল, এবং সেই ছকে এমনকি সীমানা নির্ধারণ করেছিল কনস্টিটিউয়েন্সি গুলিকে কিভাবে কোনটা কোথায় সংযোগ করলে তারা হারাতে পারবে। এমনকি মোবাইল ফোন অন করে মব স্টাইলে তারা সেই সময় ভোট রিগিং করেছিল, সেন্টার দখল করেছিল। এইটা করেছিল এটিএম শামসুল হুদার কমিশন, তারা তখন এগুলি সাজিয়ে করেছিল। সেই সময় যে শহীদুল্লাহ আমার কচুয়াতে ওসি পাঠিয়ে কিভাবে নির্বাচনকে ভুন্ডুল করেছিল, এগুলি আমরা সচক্ষে দেখেছি। সেই আইজি সাহেব তিনি যখন প্রমোশন পেয়ে আওয়ামী লীগ ক্ষমতা আনার কারণে তিনি যখন আইজি হলেন, তখন আমরা তার দুর্নীতি আমরা দেখেছি, কি পরিমাণ দুর্নীতি সে করেছে। সেই সময়ে সে ট্রাস্ট ফান্ড করেছে তার পিতার নামে। এখন একজন ওসি ট্রান্সফার হলে কি করতে হবে? তার ট্রাস্ট ফান্ড থেকে 50 লক্ষ টাকা দিতে হবে। ইনডাইরেক্টলি ঘোষ খাওয়ার পদ্ধতি তারা তৈরি করেছে। এইভাবে পুলিশ প্রশাসনকে নষ্ট করে দিয়েছে। এখন যদি আমরা বলি পুলিশ প্রশাসন ঠিক করা তো কোনো বিশাল ব্যাপার না।
যাদেরকে ডিপ্রাইভ করেছে বিগত 17 বছর ধরে, যাদের চাকরিচ্যুত করেছে, যারা আইনের যোগ্যতা ছিল, তাদেরকে আপনারা কি কন্ট্রাক্ট বেসিস চাকরি দিতে পারতেন না? এই সময়ে যে সমস্ত অফিসার গুলিকে বাদ দেওয়া হয়েছে, আমার চাঁদপুরে এসপি ছিলেন এসপি শহীদুল্লাহ চৌধুরী, কেন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রে সহযোগিতা করলেন না, সেই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই ডিসেম্বরে রিটায়ারমেন্টে গিয়েছে। তার মতো ব্রাইট অফিসারকে কি চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে পুলিশ প্রশাসন চেঞ্জ করা যেত না? বখতিয়ার হোসেন আইজিপি হওয়ার যোগ্যতা রাখে, তার ডাক নাম রানা। এই ধরনের পুলিশ অফিসারকে আনা যেত না? পাঠানকে আনা যেত না? ওদের রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে, তাদেরকে প্রমোশন দেওয়া হবে, দিয়ে তাদেরকে তাদের রিমুনারেশন অর্থাৎ তাদের পেনশন দিয়ে টাকা বাড়িয়ে দেওয়া হবে। That's not the point. Point is they are the efficient officer. তাদেরকে চুক্তি ভিত্তিক নিয়োগ তো 24 ঘন্টায় দিতে পারতো। তারপর আপনি আস্তে আস্তে ঠিক করেন। এখন পর্যন্ত একটি ডিআইজি তাদের পজিশনে যায়নি, একটি এসপি যায়নি, এবং তাদের প্রমোশন আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে। প্রমোশনের ফাইল টেবিলে পড়ে থাকে। কেন প্রমোশন ফাইল টেবিলে পড়ে থাকবে? কেন তাদেরকে ট্রান্সফার ফাইল টেবিলে পড়ে থাকবে? ইটস এ ম্যাটার অফ সেকেন্ড, দিস ইজ ইমার্জেন্সি ম্যাটার। আজকে আমরা আরেকটি 1 মাস হয়ে আসছে, এখন পর্যন্ত এগুলি হচ্ছে না। তার মানে কি এই সরকার, বিগত সরকার এখনো ক্ষমতায় রয়েছে। আমি এটাই মনে করছি, যদি তাদের প্রেতাত্মারা প্রত্যেকটি জায়গায় থাকে, তাহলে তারা এখনো ক্ষমতায় রয়েছে। আমরা দেখেছি ষড়যন্ত্র কিভাবে হয়েছে, জুডিশিয়াল ভাবে কু করার চেষ্টা চলছিল এই মাসের 10 তারিখে। সেই ছাত্র জনতারা আবার রোধ করেছে। 15ই আগস্ট সেই সময় তারা চেয়েছিল ষড়যন্ত্র করতে, সেটাকে প্রতিহত করা হয়েছে। এখন আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের বসে মোদি আপ্যায়িত করছে আমাদের খুনি হাসিনাকে। তারা বসে নেই, তাদের ওখানে বসে চেষ্টা করছে। আমরা বিভিন্ন পত্রিকা দেখেছি কিভাবে লোকজন পাঠিয়ে, আমাদের লোকজন পাঠিয়ে খুন করেছে। এগুলি পত্রিকা এসছে, এগুলি দিবালোকের মতো সত্য। এগুলি তো আর অসত্য কোনো ঘটনা নেই যে ভারত এই সরকারকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আরো 50,000 খুন করলো, ভারত রাখতে চেয়েছিল। কিন্তু ন্যাশনালিস্ট ফোর্স বাংলাদেশের, সেটা হলো সেনাবাহিনী। ন্যাশনালিস্ট ফোর্স বলতে আমরা শুধু বিএনপি কে মনে করি, নো, ন্যাশনালিস্ট ফোর্স এই সময় অ্যাক্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা যদি সেদিন না দাঁড়াতো, তাহলে এই দেশের এই অবস্থা কি হতো? রাষ্ট্র থেকে রাজ্য, অর্থাৎ শেখ মুজিবের রাজ্য তৈরি করেছিল। সেই জায়গা থেকে যদি আমরা এখন সঠিক পদ্ধতি না নিতে পারি এবং আমরা যদি কাল বিলম্ব করি, তাহলে আমাদের দেশের অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখেছেন? এখনো আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আমরা দেখেছি, এই মানিক মে এভিনিউটা ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখছি ক্যান্টনমেন্টটা আর্মি নিজেরা ভেঙে ফেলেছে, আমরা তা দেখিনি। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন অফিস আদালতে সুন্দরভাবে পর্দা দিয়ে ঢেকে রেখেছে বঙ্গবন্ধু ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে যদি এখনো তারা বসে থাকে, তার মানে কি তারা বিশ্বাস করতে শেখ মুজিবুর রহমানের দোসর প্রেতাত্মা, তার কন্যা খুনি হাসিনা আবারও এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। সেই জন্য তারা ছবিগুলি কাপড়, যদি প্রমাণ চান আমি বলতে পারবো, আপনি যান আমাদের এনসিটিভি অফিসে, সেখানে দেখবেন শেখ মুজিবুর রহমানের ছবি কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কেন? কারণ তারা ভাবছে যে আবার আসছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আজকে প্রয়োজন এই সরকারকে প্রত্যেকটি ডিসিশন তড়িৎ গতিতে নেওয়া। এইভাবে যদি সময় কালক্ষেপণ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে, এটা আমি বিশ্বাস করি। নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, যেহেতু আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা হচ্ছে এটাকে, তো আমরা সেই হিসেবে ধরতেই পারি যেটা নতুন বাংলাদেশ এবং নতুন রাজনীতি আমরা আশা করতে পারি। তো এটা গুণগত পরিবর্তনের জন্য আপনি কি কি মনে করেন? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাচ্ছি যে গুণগত পরিবর্তন কি কি হওয়া উচিত? নতুন রাজনীতি, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি, এটার গুণগত কি পরিবর্তন হওয়া উচিত? রাজনীতি কিন্তু একটা ধারাবাহিকতা। রাজনীতি আমরা যদি বলি, এটা হলো রাজার নীতি, অর্থাৎ রাজ্য শাসনের নীতি। আমি তো নিশ্চয়ই রাজা না, আমি যেটা করবো এটাকে রাজনীতি বলবো কেন? গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি প্রজা একটি রাজা। জননীতি বলবো আমরা না, আমি রাজা তো, সেটা আমি বলছি। গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি প্রজা একটি রাজা। যারা জানতেন না যে তারা দায়িত্ব আসবেন, তারা হয়নি। এই জন্যই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি প্রজা একটি রাজা। তা আমি যে নীতি নিয়ে আলোচনা করবো সেটাই রাজনীতি। আমি তো রাজা হতে পারি, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আমি রাষ্ট্রপতি হতে পারি, সরকার প্রধান হতে পারি, মন্ত্রী হতে পারি। তো রাজনীতির একটা ধারাবাহিকতা রয়েছে। সেই ধারাবাহিকতা অনুযায়ী নতুন রাজনীতি হতে হবে। এই সরকার তো সেই সরকার না যে কিংস পার্টি ওপেন করবে, তাই নয় কি? রাজনীতি তার গতিপথ যেভাবে হচ্ছে সেভাবে চলবে। রাজনীতি যারা করেন তারা দেশের স্বার্থে করেন, জনগণের স্বার্থে করেন।
এই রাজনীতির পরিবর্তন আনতে হলে রাজনীতির ব্যক্তিত্বদেরকে সঠিকভাবে নতুন চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ আমরা যারা পুরাতন রয়েছি তারা নতুন চিন্তা ভাবনা শিখতে হবে। গতানুগতিক যে চিন্তা ভাবনা আমরা করেছি সেটা করা যাবে না। এই যে মনে করুন আওয়ামী লীগ চলে গিয়েছে, অনেকেই মনে করছে যে আমরা বিএনপি ক্ষমতায় চলে আসছি। এই যে ক্ষমতায় চলে আসছে এই ভাবধারা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখনো নির্বাচনে যাইনি, জনগণ আমাদের ভোট দেয়নি, অথবা আমরা ক্ষমতায় আসিনি। এই যে আমাদের ভিতরে একটা উত্তেজনা, এই উত্তেজনার কারণে অনেকে অনেক জায়গায় বিএনপির সাইনবোর্ড ভেঙে অনেক কাজ করে বসছেন এবং সেই জন্য দলের ক্ষতি হচ্ছে। সেই জন্য আপনি দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের দলের শীর্ষ নেতা হতে কনিষ্ঠ নেতা, তাদেরকে পদচ্যুত করছেন, বহিষ্কার করতেন, হুঁশিয়ার দিচ্ছেন। তাহলে উনি কি বলছেন? তারেক রহমান সাহেব বলছেন যে দেশের পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে, মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তনের সাথে, মানুষের পাওয়ার ইচ্ছা পরিবর্তনের সাথে আমাদের পরিবর্তিত হতে হবে। পরিবর্তিত মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন আমাদের ঘটাতে হবে। তাহলে আমাদেরকে ধৈর্য সহকারে জনগণের পাশে দাঁড়াতে হবে, তাদের এই বন্যাত্মদের সাথে আমাদের কাজ করতে হবে। এলাকায় যেন কোন রকম দুর্নীতি বা অপসংস্কৃতি, চাঁদাবাজি না হয় সেটা আমাদের রুখে দাঁড়াতে হবে। ধরুন আমার এলাকা কচুয়ায়, কচুয়াতে মাত্র 2টি দলই এখন সক্রিয় রয়েছে, জাতীয়তাবাদী দল এবং জামাত। এই 2টি দল মিলে আমাদের কচুয়াতে আমরা কোনো চাঁদাবাজি হতে দেই না। তারপরে তো কিছু কিছু নব্য বিএনপি বলে চলে আসে, যা হয় স্রোতের সাথে নব্য বিএনপি। আমরা যাদেরকে চিনি না তারা হঠাৎ করে বলে যে আমরা বিএনপি হয়েছি। এই যে দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব কিছু গ্রুপিং আছে, সেইখানে এই গ্রুপিং এর ভিতরে টানার জন্য কিছু কিছু লোক এসে নব্য বিএনপি এসে আমার এলাকায় নব্য বিএনপি কিছু চাঁদাবাজি করেছে। তাই সেগুলিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের, এবং এই জন্য কঠিন হুঙ্কার, হুঁশিয়ার দিয়েছেন আমাদের নেতা, যেটা বিএনপি এখন সরকারের সহযোগিতা করছে। আপনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন তো নকল প্রতিরোধে অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, এবং যেটা শোনা যাচ্ছে যে নতুন যে শিক্ষাক্রম চালু করার কথা শোনা যাচ্ছে, এবং জানুয়ারিতে সাধারণত নতুন বই দেয়া হয় শিক্ষার্থীদেরকে। তো আপনার কি মনে হয় যে এসএটিভি এই কাজটা করতে পারবে? তার সময় কইটা হাতে। শুনুন, প্রথমত আমি বলবো যিনি এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনি একজন গুণীজন। ওনার নিজস্ব কোনো স্বার্থ নেই, উনি দেশকে ভালোবাসেন এবং জাতিকে ভালোবাসেন। আমি মনে করবো সঠিক জায়গায় সঠিক ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে, তো উনি এই সময় কাজ করতে পারবেন এটা আমার বিশ্বাস রয়েছে। কিন্তু কথা হচ্ছে ওনার টুলসটা কি। আপনি এনসিটিভি সম্পর্কে প্রশ্ন করেছেন। এনসিটিভিতে এই প্রফেসর সাইদুর রহমান সদস্য পার্শ্বপদক রয়েছে, মুখলেসুর রহমান রয়েছে, নাজমা আক্তার বিপ্লবী নেত্রী রয়েছে, তারপর ফিরোজ আল ফেরদৌস রয়েছে উপসচিব, মুস্তাফিজুর রহমান রয়েছে, বোরহানউদ্দিন রয়েছে, ডক্টর সাইদুর রহমান ছাত্রলীগ নেতা রয়েছে, নুরুল কুতুব আলম গোপালগঞ্জে রয়েছে। এই লোকগুলি যদি এনসিটিভিতে থাকে তাহলে কিন্তু আপনি বই দিতে পারবেন না। দেখুন, আমি যেহেতু সাবেক মন্ত্রী ছিলাম, আমি সব কিছু খোঁজ রাখি আমার মন্ত্রণালয়ে, এবং আমার যে লেটেস্ট পিএইচডি সেটাও কিন্তু এই শিক্ষার উপরে, কিভাবে বাংলাদেশের শিক্ষা পরিবর্তন আনা যায়। তাহলে এই যে লোকগুলো ওখানে বসে আছে, 52 জন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ক্যাডার এনসিটিভিতে রয়েছে। এই এনসিটিভি যদি 52 জন থাকে, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার সেখানে কিভাবে কাজ করবেন? আমি মনে করি ওনার প্রয়োজন ছিল এনসিটিভি কারিকুলাম কার দ্বারা হয়, শিক্ষকের দ্বারা হয়। সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষক রয়েছে যারা গুণী, জ্ঞানী এবং অভিজ্ঞ শিক্ষক। একদিনে সকলকে ট্রান্সফার করে দিয়ে তাদেরকে এনসিটিতে নিয়ে আসা উচিত ছিল, অ্যাডমিনিস্ট্রেশন হতে সকলকে। এই যে উনি জানুয়ারি মাসে বই দিতে হবে, দিস দ্য প্রাইম টাইম বই ছাপানোর জন্য। সরকার বলেছে যে আমরা 2024-এ যে শিক্ষাক্রম হয়েছিল সেটা আমরা পরিবর্তন করে 2023-এ চলে যাব। 2023-এর বইগুলো যেটা রয়েছে কারিকুলাম সেটা প্রিন্ট করবে, সেজন্য কারিকুলাম কমিটির দরকার। এই যে আমি বললাম শেখ মুজিব ঘুমেতে উঠে শেখ মুজিব বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, ও মাই গড, এই বঙ্গবন্ধু শেখ মুজিব বইয়ের প্রত্যেকটি পাতায় পাতায় রয়েছে। এইটাই পড়ার জন্য কি জাতিকে সুশিক্ষিত করতে গেলে শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে হবে? সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন কি আপনি মনে করেন এখানে যে বিপ্লবী নেত্রী রয়েছে নাজমা এনসিটিভিতে, তার দ্বারা কি এটা করাতে পারবেন আপনি? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছবি রয়েছে এনসিটিভিতে, সেখানে আপনি গিয়ে দেখুন সেখানে পর্দা দিয়ে ঢেকে রেখেছে এনসিটিভিতে।
শেখ মুজিবের ছবি। তাহলে সে যাকে উপাসনা করে, সে যাকে দেবতা মানে, সে যাকে পীর মানে, সে যাকে গাউস মানে, কুতুব মানে, বলে নাই হযরত বানিয়ে দেয়নি, দিয়েছে তো। কিন্তু আবার এটাও পরিলক্ষিত হতে হবে যে এই গত 16টি বছর প্রত্যেকটি শিশুকে পড়িয়েছে, অর্থাৎ আমি এই জেনারেশন জির কথা বলছি, যারা 1997 থেকে 2012 পর্যন্ত জন্মগ্রহণ করেছে, বা আলফা জেনারেশন যেটা আসছে বা শুরু হয়েছে 2012 থেকে 2028 পর্যন্ত, এই জেনারেশন জি এবং জেনারেশন আলফা, এই দুইটি জেনারেশন ঘুম থেকে উঠে এই শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনেছে। কিন্তু তারাই বুঝতে পেরেছে যে এই দেশ বঙ্গবন্ধু যেভাবে স্বাধীন করে আবার 1975 সালে সংবিধানকে পরিবর্তন করে 1 সাল বাকশাল জন্ম দিয়েছিল, সেটা তারা উপলব্ধি করেছে যে এই শেখ মুজিবুর রহমান উনি নিজে গণতন্ত্রকে হত্যা করেছেন। তারপরে তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বইয়ের মধ্যে যতই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করুক না কেন, এই বঙ্গবন্ধুর নামে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এইটা তারা বুঝতে পেরেছে বলে। আপনার শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য আপনার কি মনে হয়, যেহেতু আপনি এটাতে পড়াশোনা করেছেন, এটাতে কি কি সংস্কার দরকার? আমার তো মনে হয় অনেক বেশি সংস্কারের প্রয়োজন, কারণ বাচ্চাদের পড়াশোনা নিয়ে যেভাবে একটা ছেলে খেলা হচ্ছে, কি কি সংস্কার আপনি প্রয়োজন বলে মনে করছেন? কি কি সংস্কার স্পেসিফিক্যালি বলতে গেলে অনেক সময় লাগবে, বাট সংস্কার অতীব প্রয়োজন। আপনি প্রাথমিক স্কুলের বইয়ের কথা বলুন, সেকেন্ডারি বইয়ের কথা বলুন, হায়ার সেকেন্ডারির কথা বলুন, এটা আমি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বলছি। কি যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সংস্কারটা করা উচিত নয়? অফকোর্স, সেই জায়গাটি তো আদৌ নেই। আপনি কিছুদিন আগে দেখেছেন কিভাবে পেনিট্রেট করেছিল আমাদের এই কোমলমতি সন্তানদেরকে এই কিনা বলে শরীর থেকে শরীফা। Was it necessary for us? চিন্তা করুন, এইভাবে আমাদের কালচারকে, আমাদের হেরিটেজকে, আমাদের রিলিজিয়াস ভ্যালুসকে, আমি বলছি না ইসলামিক ভ্যালুসকে, রিলিজিয়াস ভ্যালুস, নো ম্যাটার হোয়াট রিলিজন, এগুলিকে ধ্বংস করার যে অপচেষ্টা এই শিক্ষায় করেছে, এই নুরুল ইসলাম নাহিদ সাহেবের কথা বলুন, অথবা দীপুমণির কথা বলুন, অথবা নওফেলের কথা বলুন, যেই জায়গায় নিয়েছে সেখান থেকে যদি ফেরত আনতে হয়, এখনো এই কারিকুলাম সেক্টরে প্রত্যেকটি আওয়ামী লীগ প্রেতাত্মা এই এনসিটিভি অফিসে বসে আছে। তা আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হলে আপনাকে প্রথমে সেই জায়গাটা যেতে হবে। আপনি ভেবে দেখুন, জানুয়ারি মাসে যদি বই না আসে, বলেছে যে 2023-এর বইয়ের জন্য নতুন টেন্ডার দেওয়া হোক, কিন্তু কি করছে এনসিটিভি? এই আওয়ামী লীগের প্রেতাত্মারা বলছে না, 2024-এ যে টেন্ডার হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হোক। কেন তাদেরকে দিয়ে দাও? কারণ সেখানে মার্জিন করতে যাচ্ছে। 2001 সালে যখন আমি মন্ত্রী হয়েছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী, সেই সময় আগস্ট মাস পর্যন্ত বাচ্চাদের বই দিতে পারেনি, নিয়েছিল এই যে সালমান এফ রহমান জেলে রয়েছে, তার একটি কোম্পানির নাম ছিল পুস্তিকা, তাকে বই ছাপানোর জন্য দেওয়া হয়েছিল এবং বই তারা ডেলিভারি দেয়নি। 2001 সালের 11ই অক্টোবর দায়িত্ব পাওয়ার পরে আমি বই ছাপানোর জন্য নেমেছিলাম। সেই সময় আমরা এই 650 কন্ট্রাক্টরকে নিয়োগ করে আমরা 3 মাসের মধ্যে বই ছাপিয়ে সবার কাছে আমরা বই দিয়েছিলাম। সেই সময় এটা সম্ভব হয়েছিল কারণ আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা জানি কি করতে হবে, সেই জন্য আমরা এসেই এই কাজগুলি করতে পেরেছিলাম। এই যে পুস্তিকা সালমান এফ রহমান, তার সময় সেই সময় পার ফরম্যাটের দাম ছিল 74 টাকা। আমি মন্ত্রী হয়ে 74 অর্ধেক পার ফরম্যাটের দাম করেছিল 37 টাকা। এখন 2024 সালে যারা টেন্ডার পেয়েছে, বলা হচ্ছে যে তাদেরকে দিতে হবে। তারা পেয়েছিল আগের বইয়ের জন্য, আওয়ামী লীগ সরকার তাদেরকে টেন্ডার দিয়েছিল। অর্থাৎ নতুন গভর্নমেন্ট এসে আবার 2023-এর বই যদি ছাপাতে হয়, তাহলে নতুন ভাবে টেন্ডার দিতে হবে। এই টেন্ডার কমিটি এনসিটিভি এমপ্লয়িরা সেটা হতে দিচ্ছে না। এইটাই হচ্ছে সিমটম যে এই গভর্নমেন্টকে পথে পথে কষ্ট দিয়ে আনপপুলার করার একটা চেষ্টা করছে। কারা করছে? জনগণ নয়, বিএনপি নয়, বা জামাত নয়, বা অন্যান্য দল নয়, করছে আওয়ামী লীগ। এই সরকারকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এবং আওয়ামী প্রেতাত্মাদের শুধু এনসিটিভি নয়, প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে, বিচারালয় থেকে ইমিডিয়েটলি তাদেরকে অপসারণ করতে হবে। কারণ তাদের রিপ্লেসমেন্টের লোক বাংলাদেশে রয়েছে, এমন তো না তাদের রিপ্লেসমেন্টের লোক নেই। আমাদের এখন দেখা যাচ্ছে যে ছাত্র জনতা যারা আছেন, স্পেশাল ছাত্র, তারা বিভিন্ন স্কুলে শিক্ষকদেরকে অপমানিত করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এবং নওগাঁতে একজন শিক্ষক এই অপমান সহ্য করতে না পেরে উনি অসুস্থ হয়ে পড়েছেন।
আপনার কি এটা কি মনে হয় না যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা এখন রয়েছেন ওনার একটা কোনো মেসেজ দেওয়া উচিত ছাত্রদেরকে যে এই ধরনের কার্যক্রম থেকে যাতে তারা বিরত থাকে? প্রথমত হচ্ছে আমাদের দল থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব কিন্তু মেসেজ দিয়ে দিয়েছেন, তাহলে জামাতের আমির একই মেসেজ দিয়েছেন, তাহলে আমাদের অন্যান্য ছোট দলগুলো তারাও মেসেজ দিয়েছে, এই মেসেজটা কিন্তু চলে গিয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা তিনি তার কার্যকরী মেসেজ তিনি দিবেন, সেটা একটি বাস্তবতা, সেটা দিতে হবে। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে শিক্ষকটিকে নিয়ে অপমান করছে, এই প্রতিষ্ঠানগুলিতে বহুদিন ধরে বহু অন্যায় হয়েছে, এই ধরনের ছোট ছোটখাটো প্রতিবাদ হবে এবং তাৎক্ষণিকভাবে এগুলি সমাধান হয়ে যাবে। এটাকে হইচই করে বড় করার কিছু নেই। আমরা যদি তাদের অত্যাচার অনাচার অবিচার, আমি যদি আমার ইনস্ট্যান্ট আমার কচুয়াতে যাই, প্রত্যেকে স্কুল কলেজে আমি স্কুল প্রতিষ্ঠিত করেছি, আমার বাবার নামে জিপিএ A+ পেত, আমি সেখানে টাকা দিয়ে স্কুল করেছি ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয়। ডক্টর মহিউদ্দিন খান এসে জোর করে ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নাম পাল্টিয়ে দিয়েছে, আমার নামে উচ্চ বিদ্যালয় নাম পাল্টিয়ে দিয়েছে, আমার মার নামে মাদ্রাসা পাল্টিয়ে দিয়েছে, আমার নামে কারিগরি মাদ্রাসা পাল্টিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারেন তাদের অন্যায় অবিচারের কি অবস্থা।